দেখুন, লিঙ্গ আলোচনা করতে গিয়ে আমি কয়েকটা বাক্য লিখেছি এখানে। প্রথম বাক্যটা হচ্ছে, বাবা বাজারে যান, মা রান্না করেন, বাচ্চাটা চিৎকার করে, আমি বই পড়ি। এখানে যে কয়েকটা শব্দ আছে এগুলোকে পদ বলে বাক্যে। এই পদগুলো যাকে নির্দেশ করছে, আমি যার নিচে আন্ডারলাইন করেছি, এই শব্দগুলো কাকে নির্দেশ করছে বা কাকে চিহ্নিত করছে, সেই চিহ্নিতকে ব্যাকরণের ভাষায় লিঙ্গ বলছে। অর্থাৎ যে চিহ্ন দ্বারা কোনো শব্দ পুরুষ কিংবা স্ত্রী জাতীয় কিংবা উভয় জাতীয় বোঝাবে, উভয় জাতীয় বাদ দিয়ে অসচেতন বস্তুকে বোঝাবে, সেই চিহ্নিত শব্দগুলোকে আমরা লিঙ্গ বলবো। তাহলে এখানে আমরা দেখছি লিঙ্গ শব্দের অর্থ হলো চিহ্ন, অর্থাৎ চিহ্নিত করছে। যদি বাবা শব্দ দিয়ে আমরা চিহ্নিত করি, বাবাকে পুরুষ জাতীয় বোঝাচ্ছি, অর্থাৎ এটা পুংলিঙ্গ। ঠিক একইভাবে মা শব্দ দিয়ে আমরা স্ত্রী জাতীয়কে চিহ্নিত করছি, স্ত্রীলিঙ্গ এটা। ঠিক একইভাবে যখন বাচ্চা বলছি তখন না পুরুষকে বোঝাচ্ছে না স্ত্রীকে বোঝাচ্ছে, এখানে উভয়ই হতে পারে। বাচ্চা বলতে সেটা মেয়ে বাচ্চাও হতে পারে, ঠিক একইভাবে পুরুষ বাচ্চাও হতে পারে। অতএব এটাতে উভয় লিঙ্গের কথা বলা হয়েছে। ঠিক একইভাবে পরের লাইনে দেওয়া আছে বই। বইয়ে এখানে না পুরুষ জাতি না স্ত্রী জাতি না উভয় লিঙ্গের কথা বোঝাচ্ছে, এখানে একেবারে একটা অসচেতন বস্তুর বা অচেতন জাতীয় একটা বস্তুর কথা বলছে। তো সেই দিক থেকে আমরা একে বলতে পারি ক্লীব লিঙ্গ। তাহলে তাহলে আমরা শব্দের মাধ্যমে বুঝতে পারছি কখনো পুরুষ জাতীয়কে চিহ্নিত করছে, কখনো বা স্ত্রী জাতীয়কে চিহ্নিত করছে, কখনো উভয় জাতীয়কে চিহ্নিত করছে, আবার কখনো কোনোটিকেই না বুঝিয়ে একটা অসচেতন বা অচেতন বস্তু বা জাতীয় বিষয়কে নির্দেশ করছে। এই যে নির্দেশ বা লক্ষণগুলোকে চিহ্নিত করছে তাকেই আমরা বলছি লিঙ্গ। তাহলে লিঙ্গ বলতে আমরা বলবো যে কোনো লক্ষণের সাহায্যে বিশেষ্য শব্দের জাতি বা শ্রেণীকে নির্দেশ করে। অন্যভাবে আমরা বলতে পারি যে চিহ্ন দ্বারা কোনো শব্দ পুরুষ জাতীয় বা স্ত্রী জাতীয় বা ক্লীব জাতীয় বিষয় বা বস্তুকে বোঝায় তাকে আমরা লিঙ্গ বলি। লিঙ্গ শব্দটি একটি সংস্কৃত শব্দ, লিং যোগ অ প্রত্যয় যোগে তৈরি হয়েছে, ব্যাকরণে শ্রেণী বা বিশেষ বোঝাতে ব্যবহৃত হয়, শ্রেণী বা বিশেষ জাতীয় বোঝাতে ব্যবহার হয়। এখানে কি কি জাতীয় বোঝাচ্ছে? কখনো পুরুষ, কখনো স্ত্রী, ভিন্ন জাতীয় কিংবা উভয় জাতীয় হিসাবে। সেই দিক থেকে আমরা বিভাজন করতে পারি লিঙ্গকে 4 ভাগে। পুংলিঙ্গ পুরুষ জাতিকে বোঝায়, একেবারে সহজ। স্ত্রীলিঙ্গ স্ত্রী জাতিকে বোঝায়। পুংলিঙ্গে পুরুষ জাতিকে যখন বোঝায় তখন আমরা শব্দ ব্যবহার করতে পারি পিতা, পুত্র, বাঘ, সিংহ। ঠিক একইভাবে স্ত্রীলিঙ্গে স্ত্রী জাতীয় বোঝাতে মাতা, মেয়ে, শিক্ষিকা, হ্যাঁ, পুত্রের বদলে কন্যা। উভয় লিঙ্গে পুরুষ ও স্ত্রী উভয়কেই বোঝাচ্ছে। এখানে নির্দিষ্টভাবে না পুরুষকে বোঝাবে না স্ত্রীকে, দুটোর মধ্যে যে কোনো একটা থাকবেই। যেমন শিশু, সে শিশু মেয়ে শিশু হতে পারে আবার পুরুষ শিশু হতে পারে। বন্ধু, শত্রু, চালাক, বোকা, সন্তান, এই শব্দগুলোর মাধ্যমে চিহ্নিত করছে উভয়কেই, পুংলিঙ্গও হতে পারে স্ত্রীলিঙ্গও হতে পারে। তার বিপরীতে ক্লীবলিঙ্গ বলতে স্ত্রী পুরুষ কোনো শ্রেণীকেই বোঝায় না, এটা কোনোকেই বোঝাচ্ছেন। আবার দুটার মধ্যে যে কোনটা হবে সেটাও নির্দেশ করছে না করে একটা অচেতন বস্তু বা জাতীয়কে, অচেতন বস্তু বা কোনো জাতীয় বিষয়কে বোঝাচ্ছে। যেমন মোবাইল একটা অচেতন বস্তু, সেটা না পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ, কিংবা এটা উভয় লিঙ্গের মধ্যেও কোনোটাতে কোনো বৈশিষ্ট্য
অনুসরণ করছে না। বই, ফুল, কলম, একটু আগে যেমন আমি লিখেছি আমি বই পড়ি, বই শব্দটি একটি ক্লিব লিঙ্গ। একেবারেই সহজভাবে বোঝা গেল যে লিঙ্গ হলো ব্যাকরণের চিহ্ন বা শ্রেণী অর্থে ব্যবহার হচ্ছে, যেখানে যে শব্দগুলো পুংলিঙ্গকে বা পুরুষ জাতিকে চিহ্নিত করছে তাকে আমরা পুংলিঙ্গ বলছি, যেগুলি স্ত্রী জাতিকে বোঝাচ্ছে সেগুলো স্ত্রীলিঙ্গ, এগুলো স্ত্রী পুরুষ উভয়কে নির্দেশ করতে পারে সেগুলোকে উভয়লিঙ্গ, এবং এই তিনটের বাইরে যেগুলো অচেতন বস্তু বা শ্রেণী জাতীয় কোনো বিষয় সেগুলোকে আমরা ক্লীবলিঙ্গ হিসেবে শ্রেণীবিভক্ত করেছি। গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় দেখো এখানে। বাংলা ভাষায় শব্দের প্রকৃতি বা অর্থাৎ তা স্ত্রী পুরুষ বা অপ্রাণীবাচক কোনটির উপর ভিত্তি করে লিঙ্গ নির্ধারিত হয় না। ভাষার শব্দের প্রকৃতি, কেননা লিঙ্গ শব্দটি সংস্কৃত থেকে এসেছে, সংস্কৃত ব্যাকরণের হয়েই বাংলা ভাষায় এসেছে, তাহলে সংস্কৃত ভাষায় লিঙ্গ নির্ধারিত হয় শব্দের গঠনের উপর নির্ভর করে। শব্দ গঠনের যে প্রকৃতি বা নেচার রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, তার উপর ভিত্তি করে। বাংলা ভাষায় শব্দের প্রকৃতির উপর নির্ভর করে তোমার লিঙ্গ নির্ধারিত হয় না, এখানে জাতীয় বা শ্রেণী হিসাবেই নির্ধারিত হয়। ঠিক একইভাবে সংস্কৃতের লিঙ্গ নির্ধারণে প্রত্যয়ের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন বিশেষ করে দীর্ঘই একটা প্রত্যয় যুক্ত করে শব্দকে স্ত্রীলিঙ্গে পরিণত করা যায়, পুরুষ লিঙ্গকে স্ত্রীলিঙ্গে সহজেই পরিণত করা যায়। তোমার সংস্কৃতগত শব্দে যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি, ছাত্র সঙ্গে দীর্ঘই যুক্ত করে দিলে ছাত্রী হয়ে যায়। এটা ঠিক একইভাবে সংস্কৃতে সহজে সংস্কৃত ব্যাকরণে প্রত্যয় যুক্ত করেই লিঙ্গর পরিবর্তন করা যায়, কিন্তু বাংলায় সেই প্রত্যয় অনুসারে সংস্কৃতের সেই নিয়মগুলো করা সম্ভব নয়। যে শব্দগুলো সংস্কৃত থেকে এসেছে সেগুলোরই শুধু প্রত্যয় যুক্ত করে লিঙ্গ পরিবর্তন করা সম্ভব হয়, এছাড়া বাংলার নিজস্ব শব্দে সেভাবে প্রত্যয় যুক্ত করে নির্ধারণ করা যায় না। লিঙ্গ শব্দের অর্থ ব্যাকরণিক দিক থেকে চিহ্ন বা বিধি হিসেবে ব্যবহার করা হয়, যা দ্বারা একটা লৈঙ্গিক বৈশিষ্ট্যকে বোঝা যায়। লৈঙ্গিক বৈশিষ্ট্য বলতে বোঝানো হচ্ছে এখানে তোমার যেমন জাতীয় স্ত্রীলিঙ্গ, পুংলিঙ্গ, পুরুষ জাতি, স্ত্রী জাতি বা উভয় জাতিকে বোঝানো হচ্ছে। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে তিনি একটা কথা বলেছিলেন যে জগতে বা প্রকৃতিতে বস্তুসমূহ পুরুষের, স্ত্রী ও নপুংসক বা ক্লীব এই তিন জাতীয় বা শ্রেণীতে পড়ে। বহু স্থলে ভাষাতেও প্রাকৃতিক অবস্থা অনুসারে নামবাচক শব্দগুলিকে এই শ্রেণীতে ফেলা হয়ে থাকে। তিনটে বিভাজনে সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলার চেষ্টা করেছে, সেই দিক থেকে পুরুষ জাতীয় বস্তুর নামকে পুং লিঙ্গ এবং স্ত্রী জাতীয় বস্তুকে স্ত্রীলিঙ্গ এবং ক্লীব বা নপুংসক জাতীয় বস্তুর নামকে ক্লীব লিঙ্গ বলে তিনি আখ্যা করেছেন। অর্থাৎ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে লিঙ্গ হলো তিন প্রকারের, স্ত্রী, পুরুষ এবং নপুংসক বা ক্লীব, এখানে তিনি উভয় লিঙ্গকে অস্বীকার করেছেন। বাংলা ব্যাকরণের লিঙ্গ আলোচনায় তৎসম শব্দের প্রভাব বেশি থাকলেও অনেক ক্ষেত্রে সংস্কৃত ব্যাকরণের নিয়ম বাংলা ভাষার লিঙ্গ প্রকরণে প্রযোজ্য হয় না। একটু আগে বলেছি যেমন একটা নিয়ম রয়েছে, প্রত্যয় যুক্ত হয়ে সরাসরি সংস্কৃত শব্দগুলোকে লিঙ্গে পরিবর্তন করা যায়, কিন্তু বাংলায় সেভাবে সংস্কৃত নিয়মে যুক্ত করেই সরাসরি লিঙ্গ পরিবর্তন করা যায় না। যেমন এখানে একটা উদাহরণ দিয়েছে, তৎসম পুরুষবাচক, তৎসম মানে সংস্কৃত বলা হচ্ছে শব্দের পুরুষবাচক বিশেষণ এবং স্ত্রীবাচক বিশেষ্য শব্দের স্ত্রীবাচক বিশেষণ ব্যবহৃত হয়। যেমন বিদ্বান পুরুষ যদি বলি আমরা, বিদ্বান শব্দটিও তৎসম, পুরুষ শব্দটিও তৎসম। ঠিক একইভাবে এটার যদি আমরা লিঙ্গ পরিবর্তন করি পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গে, তখন দেখা যায় বিশেষণটাকে পরিবর্তন হয়ে যায়। দেখো, বিদ্বান শব্দটি একটি বিশেষণ, পুরুষ শব্দটিকে বিশেষায়িত করেছে, তেমনি নারী শব্দটিকে বিদুষী বিশেষায়িত করেছে। অর্থাৎ নারী যেমন স্ত্রীলিঙ্গে পরিণত হয়েছে, তেমনি তার বিশেষণটারও পরিবর্তন হয়েছে। এখানে পুরুষ বিশেষ্য এবং নারী স্ত্রীবাচক বিশেষ্য, পাশাপাশি বিদ্বান পুরুষবাচক বিশেষণ এবং বিদুষী স্ত্রীবাচক বিশেষণ, অর্থাৎ বিশেষণগুলোরও পরিবর্তন হয়ে যায় সংস্কৃতের নিয়ম অনুসারে। কিন্তু বাংলা ভাষার ক্ষেত্রে আমরা যদি দেখি যে নিয়মটা খাটে না, তা হলো
যেমন সংস্কৃতে সুন্দর বালক যখন বলি তখন সুন্দরী বালিকা ব্যবহৃত হয়, কিন্তু বাংলায় বিশেষণ পরিবর্তন তেমন হয় না। বাংলায় যদি আমরা সুন্দর বালক সুন্দর বালিকা বলে ফেলি কোনো অসুবিধে নেই, সংস্কৃতের নিয়ম অনুসারে এই বিশেষণটারও পরিবর্তন হওয়া প্রয়োজন, সুন্দরী হওয়া দরকার। হুম তো বাংলার ক্ষেত্রে সেভাবে বিশেষণটা পরিবর্তন হয় না। তাহলে আমরা জানলাম সংস্কৃতের সব নিয়ম বাংলার লিঙ্গ পরিবর্তনে বা লিঙ্গের ক্ষেত্রে সেভাবে ব্যবহৃত হয় না। সর্বনাম ভেদে লিঙ্গের প্রকারভেদ বলেছে। সর্বনাম ভেদ বলতে সর্বনাম যে পদগুলো রয়েছে বিশেষ্যের পরিবর্তে যা ব্যবহৃত হয়, বিশেষ্যের পরিবর্তে বলতে বোঝানো হয়েছে তোমার যেমন নামের পরিবর্তে সে, তার, যিনি, তিনি যে শব্দগুলো ব্যবহার করা হয় সেদিক থেকে বিশেষ্যের পরিবর্তে সর্বনাম হয়। বিশেষের যে লিঙ্গ সর্বনামেরও সে লিঙ্গ হয়, অর্থাৎ বিশেষ্য পদের যা লিঙ্গভেদ দেখা যাবে পুরুষই হোক বা স্ত্রীলিঙ্গই হোক, সেদিক থেকে সর্বনাম পদটারও ঠিক একই ধরনের লিঙ্গ তৈরি হবে। পুংলিঙ্গ ও স্ত্রীলিঙ্গের সর্বনামের কোনো লিঙ্গভেদ নাই, স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রেই একই সর্বনামে ব্যবহৃত হয়। যেমন উদাহরণ হিসাবে আমরা যদি বলি, আমি শব্দটা ব্যবহার করছি কোনো একটা নামের ক্ষেত্রে। হ্যাঁ, আমি যখন ব্যবহার করছি নামের ক্ষেত্রে যদি আমরা রাম শ্যাম বলে দিই, তাহলে এখানে দেখছি আমি শব্দটি যখন বাক্যে পুংলিঙ্গকে বোঝাবো, তেমনি রাম শব্দটা দিয়ে যদি পুংলিঙ্গকে বোঝাই তখন সেটা উভয় লিঙ্গে পরিণত হচ্ছে, অর্থাৎ সর্বনাম লিঙ্গকে সর্বনামের দিক থেকে লিঙ্গকে দুই ভাগে ভাগ করা হয়, একটা উভয় লিঙ্গ, একটা ক্লীব লিঙ্গ। অর্থাৎ বিশেষ্যের পরিবর্তে যা ব্যবহার করা হয় সেগুলো সহজে উভয় লিঙ্গ হিসেবে ব্যবহৃত হয়। রাম বলতে আমি সেদিক থেকে পুংলিঙ্গকে বোঝাচ্ছি, কিন্তু এখানে পুংলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ উভয়ই হতে পারে। ঠিক তেমনি আমরা, তুমি, তোমরা এগুলো পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ উভয়ই হতে পারে। এই কারণে সর্বনামের দিক থেকে লিঙ্গকে দুভাগে ভাগ করা হয়, উভয় লিঙ্গ এবং ক্লীব লিঙ্গ। অর্থাৎ যেগুলো তোমার স্ত্রী পুরুষ উভয়কেই বোঝাচ্ছে, প্রত্যেকটাই আসলে সেগুলো উভয় লিঙ্গে পরিণত হবে। উভয় লিঙ্গ সাধারণত প্রাণীবাচক হয়ে থাকে, এর অপর নাম হলো প্রাণীবাচক। এবং ক্লীব লিঙ্গ এটা ওটা সেটা দিয়ে এগুলোও এক একটা সর্বনাম, এগুলো দিয়ে সাধারণত অপ্রাণী বস্তু বিষয়কেই বোঝানো হয়ে থাকে, ইঙ্গিত দেওয়া হয়ে থাকে, চিহ্নিত করা হয়ে থাকে, অতএব এগুলোকে অপ্রাণীবাচকও বলা হচ্ছে। তো লিঙ্গ পরিবর্তনের সময় আমরা কি ভাবে লিঙ্গ পরিবর্তন করতে পারি, যেমন সংস্কৃত বা তৎসম শব্দগুলোকে পুংলিঙ্গ বাচক শব্দের শেষে প্রত্যয় যোগ করে দিলেই সহজে তৈরি হয়ে যায়। যদি আমি একটা উদাহরণ দিই, একটু আগে হয়তো উদাহরণ দিয়েছি, তোমার ছাত্র, ছাত্রের সঙ্গে দীর্ঘই প্রত্যয় যুক্ত হয়ে ছাত্রী হয়েছে, অতএব সহজে প্রত্যয় যুক্ত করে একটা লিঙ্গ পরিবর্তন করা যাচ্ছে। কিংবা তোমার আরেকটা যদি নাথজি, নাথ যোগ ইনি প্রত্যয় যদি দিয়ে দিই, ইনি বা নি প্রত্যয় যুক্ত করে দিই, তাহলে আমরা এখানে নাতনিকে পাচ্ছি, তাহলে সেদিক থেকেও পরিবর্তন হচ্ছে। কিংবা খুব সহজে যদি করে দিই পাঠক, পাঠক যোগ ইকা সমান সমান পাঠিকা, তাহলে দেখা যাচ্ছে প্রত্যয় যুক্ত করেও লিঙ্গ পরিবর্তন করা যায়। যদি স্ত্রীবাচক পদ থাকে, সেই স্ত্রীবাচক পদের আগে বা পরে, স্ত্রীবাচক পদকে আগে বা পরে বসিয়েও আমরা মাঝে মধ্যে লিঙ্গ পরিবর্তন করতে পারি। এছাড়া ভিন্ন শব্দ ব্যবহারের মাধ্যমে করতে পারি। কয়েকটা উদাহরণ হিসাবে আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবো। যেমন শিক্ষক, শিক্ষক থেকে শিক্ষিকা, এখানেও ঠিক একইভাবে ইকা যুক্ত হয়ে তৈরি হয়েছে। কিংবা রোগিনী, রোগ যদি বলি, রোগী যদি বলি, রোগী থেকে রোগিনী বলে দিই, এভাবে আমরা পরিবর্তন করতে পারি, কখনো পুংলিঙ্গে প্রত্যয় যুক্ত করে, কখনো তোমার ভিন্ন শব্দ প্রয়োগের মাধ্যমে ব্যবহার করতে পারি, বিশেষণ যোগ করেও দিতে পারি। একটু আগে উদাহরণ দিয়েছি, বালক
বিদ্যান বালক, বিদুষী বালিকা, এভাবে করে দিতে পারি আমরা। কয়েকটা উদাহরণ তাহলে আলোচনা করি। যেমন আনি প্রত্যয় যোগে দিতে পারি ভব যোগ আনি প্রত্যয়। ভব যোগ আনি যদি বলি তাহলে আমরা বলতে পারি ভবানী, এটা দীর্ঘই হবে, দীর্ঘইকার এখানে থাকছে ভবানী। তোমরা যতটা ভেবেছ এই লিঙ্গ খুবই কঠিন, তেমন কঠিন নয়। শব্দে যে শব্দগুলো পুংলিঙ্গ পুরুষ জাতিকে উদ্দেশ্য করে পুরুষ জাতিকে চিহ্নিত করবে সেগুলো পুংলিঙ্গ, যেগুলো স্ত্রী জাতিকে বোঝাবে সেগুলো স্ত্রীলিঙ্গ, যেগুলো না পুরুষকে না স্ত্রীকে বোঝাচ্ছে, দুটাকেই বোঝাতে পারে, তাকে আমরা উভয় লিঙ্গ বলছি। আর যেগুলো প্রাণীর থেকে অপ্রাণীতে অচেতন বস্তু বা বিষয়কে নির্দেশ করছে সেগুলোকে ক্লীবলিঙ্গ বলছে। যেমন উদাহরণ হিসাবে আরেকটু দিতে পারি আমরা, বাক্য যেভাবে প্রশ্ন আসতে পারে, দিল ছেলে মেয়ে, ছেলে মেয়ে, ছেলে মেয়েগুলো রাস্তায় দাঁড়িয়ে, রাস্তায় দাঁড়িয়ে, এইভাবে লাইনটা তুলে দিয়ে একটা আন্ডারলাইন টেনে দিল বা স্থূলাক্ষরে লিখে দিল, বলা হলো এই শব্দটি কোন লিঙ্গে রয়েছে, অর্থাৎ লিঙ্গ নির্দেশ করো। তাহলে আমরা পাচ্ছি এখানে ছেলে মেয়ে, ছেলে মেয়েগুলো না পুংলিঙ্গকে নির্দেশ করছে না স্ত্রীলিঙ্গকে নির্দেশ করছে, তাহলে আমরা একে মানে উত্তর হিসাবে বেছে নিতে পারি উভয় লিঙ্গ হিসাবে। কিংবা এরকম করে আবার দিতে পারে যে গয়লা বউ, গয়লা বউ বাড়িতে নেই। এই যে শব্দটা রয়েছে এই শব্দটাকে বলা হলো কোন লিঙ্গে রয়েছে। আমরা বলতে পারি একেবারে ডাইরেক্ট বুঝতে পারছি, গয়লা বউ বলতে গয়লার, হ্যাঁ, স্ত্রীকে বোঝাচ্ছে স্ত্রী জাতি, তাহলে স্ত্রীলিঙ্গে সেটি রয়েছে। এটা না দিয়ে যদি শব্দটা গয়লানি দিয়ে থাকে, গয়লানি দিলেও একইভাবে গয়লার সঙ্গে আনি প্রত্যয় যুক্ত হয়ে এখানে তৈরি হয়েছে গয়লানি, অতএব এটাও স্ত্রী জাতিকে বোঝাচ্ছে, অতএব এটার উদাহরণ হবে তোমার, বলো কি উদাহরণ হতে পারে? বেশ, ঠিক একইভাবে আমি আরেকটা দিই। যদি সামনে শব্দ বসিয়ে একটা তৈরি করা হলো পাল মশাই, পাল মশাই এখানে ওখানে ছুটে বেড়ায়, এই পাল মশাই শব্দের লিঙ্গ পরিবর্তন স্ত্রীলিঙ্গ কি হবে? বলো কি হয়েছে? পুংলিঙ্গ। স্ত্রীলিঙ্গ কি হতে পারে এর? স্ত্রীলিঙ্গ কি হতে পারে? বলো কেউ। এইটা একটু ব্যতিক্রমী, মনে রাখার চেষ্টা করবে। পাল, পালই থাকলো মানে মানুষ ব্যক্তিটাকে বোঝাচ্ছে। মশাইয়ের তোমার স্ত্রীলিঙ্গ করতে হবে, যাকে মশাই বলছি গৃহ হিসেবে বা গৃহকর্তা হিসাবে ব্যবহার হচ্ছে, সে গৃহকর্তা হিসাবে যদি বলি তাহলে আমরা একে গিন্নি হিসাবে ব্যবহার করতে পারি। পাল গিন্নি প্রচলিত হিসেবে আমরা ব্যবহার করে থাকি, তাই না? শোনা যাচ্ছে আওয়াজ? তাহলে আমরা পাল গিন্নি বলতে পারি একে। আচ্ছা, তোমরা কি লাইনে আছো? আহ, বাক্য হিসাবে আরেকটা আমরা দিই, শুনো, শুনো রজকিনী, রজকিনী রামে, এটা তোমার বৈষ্ণব পদাবলী থেকে সেভাবে নেওয়া হয়েছে।
শুনো রজকিনী রামি, এখানে রজকিনী বলা হয়েছে। এই যে রজকিনী বলা হয়েছে, এটা কোন লিঙ্গে রয়েছে? স্ত্রীলিঙ্গ। তাহলে আমরা এখানে রজক বলতে পারি এর। তো এই জায়গায় মুখস্থ করা বা অন্য কোনো টেকনিক ব্যবহার করার মতো তেমন কিছু নেই। এখানে রয়েছে শব্দটা বুঝে, শব্দটার প্রকৃতি অনুসারে, সংস্কৃতের নিয়ম অনুসারে এখানে কোনো ধরনের লিঙ্গ পরিবর্তন করা সম্ভব নয়। এখানে করতে হবে কি, কোন শব্দটা কোন জাতীয় সেই অনুসারে লিঙ্গ নির্ধারণ করতে হবে। রজক শব্দ দিয়ে আমরা যেমন পুরুষ জাতিকে বোঝাচ্ছি, ঠিক একইভাবে রজকিনী দিয়ে আমরা স্ত্রী জাতিকে বোঝাচ্ছি। এই শব্দের ধরন বা জাত শ্রেণী অনুসারেই আমাদের লিঙ্গকে নির্ধারণ করতে হবে। ওকে। এছাড়া লিঙ্গে সেইভাবে কোনো ধরনের কঠিন প্রশ্ন বা কঠিন জাতীয় কিছু নেই, শুধু শব্দটা কোন জাতীয় শ্রেণীতে ব্যবহার হচ্ছে সেইটা একটু ধ্যান দিয়ে ভাবতে হবে। যেমন একটু আলাদা রকমের যদি আমরা বলি, ছেলেটি বুদ্ধিমান, ছেলেটি বুদ্ধিমান এই ধরনের বাক্য দেওয়া হলো, বুদ্ধিমান দিয়ে এই শব্দটাকে পরিবর্তন করতে বলল। পরিবর্তন সাধারণত পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গে পরিবর্তন হয়ে থাকে, অন্যথায় তেমন পরিবর্তন হয় না। তাহলে ছেলেটি যখন বুদ্ধিমান বলা হয়েছে, ছেলেটির যে লিঙ্গ পরিবর্তন করতে হবে, পাশাপাশি এই বুদ্ধিমান শব্দটিরও লিঙ্গ পরিবর্তন করতে হবে। তাহলে আমরা ছেলেটির পরিবর্তন মানে লিঙ্গ পরিবর্তন করতে গেলে তাহলে সেটা মেয়েটি হবে, স্ত্রী জাতীয় হলো। এবং বুদ্ধিমান যা আছে সেটা বুদ্ধিমতী হয়ে গেল, অর্থাৎ এই তার আগে থাকা শব্দটির অনুসারে পরের শব্দটিকেও সেই জাতীয় লিঙ্গে ব্যবহার করা হলো। এইটুকুই শুধু ধ্যান দিয়ে রাখতে লাগবে। যেমন মেয়েটি বুদ্ধিমতী, ছেলেটি বুদ্ধিমান। অতএব মেয়েটি বুদ্ধিমান বলা তেমনটা যুক্তিসঙ্গত নয়। যেমনটা আমরা বিশেষণের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, এখানেও যদি ব্যবহার করি ততটা যুক্তিসঙ্গত হবে না। এছাড়াও আরো কয়েকটা শব্দ দিয়ে করি, তারপরে প্রশ্ন উত্তরগুলোতে যাই। সরাসরি তোমার পুরুষ মানুষ দিলাম একদম সহজভাবে। পুরুষ মানুষ যখন বলছি, এইখানে যেমন আমরা ব্যবহার করেছি মেয়েটি বুদ্ধিমান, ছেলেটি বুদ্ধিমান যেটা লিখেছি, মেয়েটি বুদ্ধিমান না লিখে বুদ্ধিমতী লিখেছি। তাহলে পুরুষ মানুষের জায়গায় আমরা যদি নারী, তাহলে মানুষের জায়গায় মানুষই বলতে পারি। কিন্তু মানুষই বললে তো একেবারেই ভুল হবে। অর্থাৎ এইখানে ওই যে বিশেষণ এবং বিশেষ্যের ক্ষেত্রে যে নিয়মগুলো খাটে না সংস্কৃতে, এখানেও ঠিক একইভাবে কোনোভাবে খাটছে না। এখানে পুরুষ, এটার পরিবর্তন করা হলো মানুষ। মানুষ আসলে এটা তো প্রায় উভয় লিঙ্গের মতো হয়ে আছে, অর্থাৎ উভয় লিঙ্গ যে শব্দটি রয়েছে তাকে উভয় লিঙ্গেই রাখতে লাগবে। ওকে। তো সেই অনুসারে পুরুষ মানুষ, নারী মানুষই থেকে গেল। নারী মানুষ বললে একটু অড দেখায়, এটাকে মেয়ে মানুষ সঠিকভাবে ব্যবহার করতে হবে। ঠিক একইভাবে ছেলে বন্ধু যদি বলি, ছেলে বন্ধু বললে ঠিক একইভাবে হবে, এটা উভয় লিঙ্গ যেহেতু। তাহলে আমরা ছেলে এটার স্ত্রীলিঙ্গে পরিবর্তন করে দিই মেয়ে বন্ধু, ঠিক একইভাবে পরিবর্তন হচ্ছে, এটার কোনো সেভাবে পরিবর্তন হচ্ছে না। এছাড়াও আরও দুই একটা শব্দ আছে এরকম ব্যতিক্রমী ধরনের, যেরকম এরে গাই, সরি এরে গাই বলা যায় না, এরে বাছুর, এরে বাছুর, হ্যাঁ এরে বাছুর। এরে বাছুরকে আমরা তাহলে এরে যেমন একটা পুংলিঙ্গ বা পুরুষ জাতিকে বোঝাচ্ছে, তাহলে আমরা তাকে গাই করে দিতে পারি, বাছুর যা আছে তাই হবে, সেই দিক থেকে এটার কোনো পরিবর্তন নেই। তো এই দুটি
উভয় লিঙ্গ যেটি রয়েছে সেটার পরিবর্তন না হলেও দুটি শব্দকে কেন্দ্র করেই তাদের লিঙ্গ বা শ্রেণী পরিবর্তন হচ্ছে। এটা পুরুষ শ্রেণী ছিল, এটা স্ত্রী শ্রেণীতে পরিণত হয়েছে। আশা করি এই সহজ সরল বিষয়টুকু জানতে পেরেছো। হলো, প্রশ্নগুলোতে আমরা যাই। এখানে প্রশ্ন ধরে ধরে আলোচনাটা করে দিই। প্রশ্নে প্রথমেই বলেছে লিঙ্গ শব্দের প্রতিশব্দ হলো। লিঙ্গ শব্দের প্রতিশব্দ একেবারেই সহজ, বলেছিলাম চিহ্ন, লক্ষণ, নিদর্শন। অতএব উত্তর হবে সবগুলি। তোমরা লিখে রাখতে পারো, প্রত্যেকেই দেখে নাও। একের উত্তর হবে তোমার ঘ। তারপরে পদ, যে পদে লিঙ্গ নির্ধারিত হয়, সাধারণত কোন পদটা লিঙ্গ নির্ধারিত হয়ে থাকে? একটা বাক্যে যদি কোথাও দাগ না থাকে বা কোনো মোটা হরফে লেখা না থাকে, তাহলে সরাসরি যদি একটা বাক্য দিয়ে বলে ওখান থেকে লিঙ্গ নির্ধারণ করো, যেমন একটা বাক্য দিলাম আমি, প্রথমে লিখেছিলাম, কি লিখেছিলাম প্রথমে একটা উদাহরণ, সরি, দেখো, বাবা বাজারে যান লিখেছি, এই শব্দ বাক্যটাই লিখলাম বাজারে, বাবা বাজারে যান, বাবা বাজারে যান। এই যে বাক্যটা লিখলাম, এই বাক্যতে আমি তখন বলেছিলাম বাবার নিচে দাগ আছে, কিন্তু এখন বলা হলো কোনো ধরনের দাগ নেই, দাগ না থেকেও লিঙ্গ নির্ধারণ করতে বলেছি। এই ধরনের কনফিউশনগুলো তৈরি করতে পারে যে বাক্যটা দেওয়া থাকলো, বাক্যের কোনো শব্দের বা পদের উপর দাগ নেই। এই যে পদের উপর দাগ নেই বা মোটা হরফে লেখা নেই অথচ লিঙ্গ নির্ধারণ করতে বললো, তখন একটু ভাবতে লাগবে যে কোন পদটায়, এই বাক্যের কোন পদটাতে লিঙ্গ নির্ধারিত হবে। সেই ধরনেরই প্রশ্ন করেছে, বলেছে বিশেষ্য, সর্বনাম না বিশেষণ। এই জায়গায় উত্তর হবে সবগুলি, অর্থাৎ একটি বাক্যে বিশেষ্য, সর্বনাম, বিশেষণ এই পদগুলোকে দিয়েই তোমার লিঙ্গ নির্ধারণ হয়ে থাকে। যেমন এখানে বাবা বাজারে যান, বাজারে যান, বাবা, বাবা শব্দটি এখানে কি বিশেষ্য না সর্বনাম না বিশেষণ? বলো তো কেউ, কোন পদে রয়েছে? হ্যাঁ, বিশেষ্য হিসাবে ব্যবহার হয়েছে যেহেতু, অতএব এটার লিঙ্গ নির্ধারণ করা সম্ভব হবে। ঠিক একইভাবে বাজারে বিশেষ্য, বিশেষণ না সর্বনাম, এই তিনটার মধ্যেই দেখতে হবে। বাজার একটা বিশেষ্য, তাই তো, এটারও একটা লিঙ্গ নির্ধারণ করা যাবে। কিন্তু এই যান, এটা যাওয়া, এটা ক্রিয়াপদ, অতএব এর লিঙ্গ নির্ধারণ করা যাবে না। তাহলে আমাদের এই দুইটা পদের উপর নির্ভর করে তোমার লিঙ্গ নির্ধারণ করতে হবে। তাহলে সেই জায়গায় যদি অপশন থাকে বাবা হচ্ছে পুংলিঙ্গ, পুংলিঙ্গ ও বাজার একটা অচেতন বস্তুর মতো বোঝায়, তাই এটাকে আমরা ক্লীবলিঙ্গ নির্ধারণ করতে পারি। এই দুইটা অপশন যদি একসঙ্গে থাকে কোনো অপশনে, এই দুইটা পুংলিঙ্গ এবং ক্লীবলিঙ্গ কোনো অপশনে থাকে, তাহলে সেটা রাইট হবে। খালি যদি পুংলিঙ্গ থাকে তাহলে রাইট হবে না, কারণ এখানে দুইটা শব্দের মধ্যে থেকে লিঙ্গ নির্ধারণ করা সম্ভব হয়। অতএব বোঝা যাচ্ছে বাক্যে বিশেষ্য, সর্বনাম এবং বিশেষণ এই তিনটে পদের লিঙ্গ নির্ধারণ করা সম্ভব হয়। তেমনি পরের প্রশ্ন, যে ভাষায় প্রত্যয়ের দ্বারা লিঙ্গ নির্ধারিত হয় না। যে ভাষায় প্রত্যয়ের দ্বারা লিঙ্গ নির্ধারিত হয় না, আমি বলেছিলাম সংস্কৃতে প্রত্যয়ের দ্বারা হয়, সংস্কৃতকে অনুসরণ করেছি, হিন্দিতেও হয়, উর্দুতেও হয়, উর্দুটা আমার জানা নেই তেমনটা, তবু হয় না, মানে প্রত্যয়ের দ্বারাই হয় বলে মনে করা হয়। তো বাংলা ভাষায় আমি আলোচনার সময় বলেছি, বাংলা ভাষায় যে শব্দগুলো রয়েছে সেগুলো সংস্কৃতের মতো প্রত্যয়ের সঙ্গে যুক্ত হয়ে লিঙ্গ নির্ধারিত হয় না। 4 নম্বরে, বাংলা ভাষায় পুংলিঙ্গের সঙ্গে যে লিঙ্গের রূপগত কোনো পার্থক্য নেই। পুংলিঙ্গের সঙ্গে তোমার যে লিঙ্গ, অর্থাৎ যে লিঙ্গটার সঙ্গে কোনো ধরনের রূপগত পার্থক্য থাকছে না। যেমন স্ত্রীলিঙ্গ, এটা তো রূপগত পার্থক্য থাকবেই, কারণ পুরুষ জাতি একটা আলাদা, স্ত্রী জাতি একটা একেবারেই আলাদা। ঠিক একইভাবে উভয় লিঙ্গ, পুরুষ স্ত্রী, এটাতে তো উভয় উভয় জাতীয় শ্রেণীকেই বোঝাচ্ছে।
প্রত্যেকটিরই অপরটির সঙ্গে পার্থক্য রয়েছে, প্রত্যেকটাই একটার সঙ্গে আরেকটার পার্থক্য রয়েছে। হ্যাঁ, অবশ্যই পার্থক্য রয়েছে, কিন্তু ক্লিবলিঙ্গের সঙ্গে কিছুটা মিল থাকে না, তোমার পার্থক্য থাকে না, রূপগত পার্থক্য থাকে না, মিল তো কিছুটা কিছুটা থাকবেই। অর্থাৎ ক্লিবলিঙ্গ তো একেবারেই অচেতন এটার সঙ্গে, কারণ পুংলিঙ্গ তো সচেতন জাতীয় বস্তুকে বোঝাচ্ছে। অতএব বাংলা ভাষায় পুংলিঙ্গের সঙ্গে ক্লিবলিঙ্গের রূপগত কোনো পার্থক্য নেই। যেটি উভয় লিঙ্গের শব্দ, এইভাবে প্রশ্ন এসে থাকে। 2012 ইয়েতে টেটে মনে হয় এই ধরনের একটা প্রশ্ন এসেছিল। যেটি উভয়লিঙ্গ শব্দ নয়, উভয়লিঙ্গ শব্দ নয় বলেছে। তাহলে আমরা দেখব যেটা উভয়লিঙ্গকে বোঝাবে না, না স্ত্রী জাতিকে না পুরুষ জাতিকে, সেই ধরনের শব্দটাকে আমাদের নির্ধারণ করতে হবে। রাজ্যপাল যখন বলছি, রাজ্যপাল পুরুষও হতে পারে, স্ত্রীও হতে পারে। ঠিক একইভাবে তোমার মুখ্যমন্ত্রী পুরুষও হতে পারে, স্ত্রীও হতে পারে। অতএব এগুলো প্রত্যেকটা দুইটাই উভয়লিঙ্গ। বিচারক ঠিক তেমনি তোমার পুংলিঙ্গ হতে পারে, স্ত্রীলিঙ্গ হতে পারে। সভাপতি, আরে চারটাই তো একই রকম হচ্ছে, দেখো তো কিছু পরিবর্তন হয় কিনা, পরিবর্তন দেখা যায় কিনা। চারটার মধ্যে কোনটা উভয়লিঙ্গ নয় বলো তো, একটু নির্ধারণ করো তো। কেউ একজন নির্ধারণ করো, শুনতে পাচ্ছ আমাকে? হুম, আচ্ছা, অন্য কেউ? রাজ্যপাল, রাজ্যপাল, রাজ্যপালও তো ঠিক একইভাবে মহিলা রাজ্যপাল হতেই পারে। হুম, সভাপতি কিরকম করে হবে সেটা বলো দেখি। অন্য কেউ? আচ্ছা, দেখো এইখানে একটু কনফিউশন আছে। চারটাই উভয়লিঙ্গ হিসাবেই ব্যবহার করা হয়ে থাকে অনেকে মনে করে, কিন্তু এটা সভাপতি, সভা প্রধান হিসাবে শব্দটা ব্যবহার করে কোনো কোনো সময়, সভা প্রধান। কিন্তু সভা প্রধান একটা অপ্রচলিত শব্দ হিসাবে ব্যবহার হয়ে গিয়েছে, এটা তেমনভাবে ব্যবহার হয় না। ওকে, সভা প্রধান হিসেবে ব্যবহার হয়ে যদি করি তবেই এটা তোমার উভয় লিঙ্গ শব্দ হবে না। কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সভাপতি প্রচলিত, পুরুষকেও বোঝায়, স্ত্রীকেও সাধারণত বোঝায়। ওকে, তো আমি এটা দেখছি সভাপ্রধান কতটা তোমার ইয়েতে থাকছে, মানে প্রচলিত শব্দের মধ্যে থাকছে, কারণ সভাপ্রধান তো একেবারেই অপ্রচলিত প্রায়। এছাড়া বাকি তিনটা একেবারেই পারফেক্ট উভয় লিঙ্গ শব্দ। ওকে, আচ্ছা, আমি এটা একটু পরে বিশ্লেষণ করছি যদি সেটা উদ্ধার করতে পারছি। একটু কঠিনতম মানে প্রশ্ন এটা। নিম্নোক্ত মন্তব্যগুলো শুদ্ধ অশুদ্ধ বিচার করো। প্রথমে কোনো একটা মক টেস্টে হয়তো আমি দিয়েছিলাম তোমার এইভাবে সাজিয়ে, নট রেসপন্ডিং। আচ্ছা, এটা বলেছে বাংলা ভাষায় প্রত্যয় দ্বারা শব্দের লিঙ্গ নির্ধারিত হয়। এটা আমি নিয়মেই বলে দিয়েছি যে প্রত্যয় দ্বারা সেভাবে নির্ধারিত হয় না, তাহলে এটা অশুদ্ধ হবে। নট রেসপন্ডিং প্রোগ্রাম, একটু ডিস্টার্ব দিয়ে দিল।
তাহলে আমরা জানি সেটা দেখো এখানে শুদ্ধ অশুদ্ধ যেহেতু বের করতে বলেছে, আমরা সূত্রের ওখানে আলোচনা করতে গিয়ে বলেছি বাংলা ভাষা প্রত্যয় দ্বারা লিঙ্গ নির্ধারণ হয় না। যেহেতু হয় না, এখানে বলেছে হয়, তাহলে এটা হবে তোমার অশুদ্ধ। এটা হবে অশুদ্ধ। আরে কি হলো আজকে? চলো তাহলে আমরা জানলাম বাংলা ভাষা প্রত্যয় দ্বারা শব্দের লিঙ্গ নির্ধারণ হয় না, এখানে বলেছে হয়, অতএব এটা একটা অশুদ্ধ। এটা অশুদ্ধ। ঠিক একইভাবে সর্বনাম পদের রূপে কোনো লিঙ্গভেদ থাকে না। আমরা জানি লিঙ্গভেদ আছে, উভয় লিঙ্গ এবং ক্লীব লিঙ্গ আমরা পেয়েছি, অতএব এটা হবে শুদ্ধ। হিন্দুস্থানি ভাষায় ক্লীব লিঙ্গের প্রয়োগ নেই। হিন্দুস্থানি বলতে সাধারণত বলা হয় তোমার উত্তর ভারতে, বিশেষ করে পশ্চিমা বা হিন্দিকেও কিছুটা বলা হচ্ছে হিন্দুস্থানি ভাষা। এটা তাহলে ক্লীব লিঙ্গের সেখানে প্রয়োগ নেই, এটা শুদ্ধ। পুংলিঙ্গ শব্দে স্ত্রীলিঙ্গ বিশেষণের প্রয়োগ বাংলা ভাষায় দেখা যায় না। বাংলা ভাষায় দেখা যায়, একেবারেই দেখা যায় না বলা যায় না, এখানে দেখা যায় পুংলিঙ্গ শব্দে স্ত্রীলিঙ্গে বিশেষণের যে প্রয়োগ সেটা দেখা যায়, অতএব এটা হবে অশুদ্ধ। সেদিক থেকে আমরা দেখছি উত্তর হবে তোমার ঘটা, অশুদ্ধ, শুদ্ধ শুদ্ধ, অশুদ্ধ। মনে রাখতে হবে লিঙ্গ পরিবর্তন বলতে বোঝানো হয় পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গকে, সরি এদিকে হবে পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গকে লিঙ্গে পরিবর্তন এবং স্ত্রীলিঙ্গ থেকে পুরুষলিঙ্গে পরিবর্তন, এই দুই লিঙ্গের মধ্যে পরিবর্তনকেই একমাত্র লিঙ্গ পরিবর্তন বলা হয়। আর অন্যথায় উভয় লিঙ্গ বা ক্লীব লিঙ্গের মধ্যে সেইভাবে কোনো ধরনের পরিবর্তন হয় না। যেরকমটা পরিবর্তন হয় তোমার পদ পরিবর্তনের ক্ষেত্রে বিশেষ্য থেকে বিশেষণ, বিশেষণ থেকে বিশেষ্য, ঠিক একই রকম ভাবে এখানে একটা শব্দ দিয়েছে সুকণ্ঠ শব্দের স্ত্রীলিঙ্গ শব্দ হলো, সুকণ্ঠ শব্দের স্ত্রীলিঙ্গ হতে গেলে সুকণ্ঠা, সুকণ্ঠী, দুটাই বা দুটাই ভুল, এটা তো হচ্ছে না। আমরা জানি সুকণ্ঠী দীর্ঘই প্রত্যয় যুক্ত হয়ে এখানে তৈরি হয়েছে। ওকে, এটি একটি সংস্কৃতগত তৎসম শব্দ। অধ্যাপক অর্থে আচার্য শব্দের স্ত্রীলিঙ্গ রূপ হলো, অধ্যাপক অর্থে যদি আচার্য হয়, একটু ক্রিটিক্যাল কোশ্চেনটা, অধ্যাপকের অর্থ যদি আচার্য হয়, এই আচার্য শব্দের স্ত্রীলিঙ্গ বলেছে, তো আচার্যা হবে না আচার্যি হবে না আচার্যানি হবে না সবগুলি হবে? কেউ বলো তো উত্তরটা দেখি। আচার্যানি, এটা সরাসরি মনে হবে আচার্যানি হওয়া দরকার। শুধু যদি দিয়ে থাকে আচার্য, আচার্যানি, এখানে অধ্যাপক অধ্যাপিকা বলা হয়েছে, সেদিক থেকে এখানে একটু ব্যতিক্রমীভাবে আচার্যা, ব্যতিক্রমীভাবে হবে আচার্যা। ওকে, যবন শব্দের স্ত্রীলিঙ্গ একেবারেই সহজ, এটা পারা সম্ভব। যবন শব্দের অর্থ যবনী, যবনিকা মানে তো শেষ, যাবনী, সে এই দুটার সেরকমভাবে অর্থ নেই। শূদ্র শব্দের পত্নী অর্থদ্যোতক স্ত্রীলিঙ্গ রূপ হলো, শূদ্র শব্দের পত্নী অর্থদ্যোতক বলেই দিয়েছে, পত্নী অর্থদ্যোতক মানে শূদ্রের পত্নী হিসাবে বলা হয়েছে। শূদ্রের পত্নী আমরা কাকে বলি? শূদ্রের পত্নী সাধারণত শূদ্রাণী, যদি একেবারে তোমার মানে স্ত্রীলিঙ্গে, ডিরেক্ট স্ত্রীলিঙ্গে যদি আমরা করি তাহলে শূদ্রাণী হতে পারে। কিন্তু এখানে একটু দেখো সচেতনভাবে, শূদ্র শব্দের পত্নী, শূদ্র শব্দের পত্নী অর্থদ্যোতক মানে এই যে শূদ্র একজন আছে তারই পত্নীকে আমরা স্ত্রীলিঙ্গে পরিবর্তন করব, অতএব তাকে আমরা শূদ্রী বলবো, যে শূদ্র শূদ্রী একসঙ্গে যাচ্ছে, এইভাবে যদি বলি তাহলে হবে। শূদ্র শূদ্রাণী সেভাবে আমরা উল্লেখ করি না। আচ্ছা, সূর্য শব্দের মানবী স্ত্রী অর্থে স্ত্রীলিঙ্গ শব্দ হলো, সূর্য শব্দের মানবী স্ত্রী,
সূর্য শব্দের মানবী স্ত্রী অর্থের স্ত্রীলিঙ্গ সূর্য, সূর্যা, সূর্য, সূর্যা বা আসলে সূর্যানী এরকম হতে পারে। এটা সূর্য শব্দের মানবী, সূর্য শব্দের মানবী স্ত্রী, অর্থাৎ একে যদি আমরা মানব হিসাবে যদি দেখি তাহলে মানবী হিসাবে স্ত্রীলিঙ্গ করতে হবে। সূর্য, এটাকে আমরা সূর্যি বিশেষণ হিসাবে করি পরিবর্তন, এখানে সূরি অর্থে ব্যবহার হয়ে থাকে। সূর্য তার মানবী রূপ হিসেবে স্ত্রীলিঙ্গে সূরি অর্থে ব্যবহার হবে। একটু হলেও তৎসম শব্দে ব্যতিক্রমী কিছু শব্দ। এখানে মানবী অর্থে আমরা দেখেছি। এত কঠিন প্রশ্ন সাধারণত নাও আসতে পারে, না আসারই চান্স বেশি। এটা প্রশ্ন ইউজিসি নেটে যেরকম আসে সেই ধরনের কঠিন জাতীয় প্রশ্ন হয়ে গেছে এখানে। সূর্য শব্দের দেবপত্নী অর্থে, সূর্য শব্দের এবার বলেছে দেবপত্নী, আগে মানবী অর্থে ছিল, এখন দেবপত্নী অর্থে স্ত্রীলিঙ্গ বানাতে হবে। দেবপত্নী হিসেবে নেক্সট 2 নাম্বার। দেবপত্নী হিসেবে এবার একই ধরনের তোমার অপশন রয়েছে এখানে, তখন দেবপত্নী হিসাবে আমরা দেখব সূর্যা। মনে রাখতে হবে মানবী হিসাবে যদি আমরা ধরি লিঙ্গ পরিবর্তন করি তাহলে সূরি, এবং দেবপত্নী হিসাবে যদি করি তাহলে হবে সূর্যা। ঠিক একইভাবে দেওর, দেওর শব্দটি একটি সম্বন্ধ অর্থে ব্যবহার হয়। শব্দের পত্নী অর্থে স্ত্রীলিঙ্গ, অর্থাৎ দেওরের পত্নীকে, দেওরের পত্নীকে আমরা সাধারণত কি বলি? যা বলি। এটা সরাসরি পত্নী অর্থে ব্যবহার হয়েছে। দেওর শব্দের জাতি, এবার এই যে দেওর আছে এটা একটা পুরুষ জাতিকে নির্দেশ করছে। ওকে, এই পুরুষ জাতিকে কেন্দ্র করে যখন নির্দেশ করছে তখন তোমার স্ত্রীলিঙ্গে কি হবে? হ্যাঁ, গুড, ননদ হবে। অর্থাৎ ননদকে দিয়েও একটা জাতিগত শ্রেণীকে বোঝাচ্ছে। এখানে তোমার স্ত্রী পুরুষ হিসেবে, পুরুষ স্ত্রী হিসেবে বুঝিয়েছে, এখানে তোমার জাতি অর্থে বুঝিয়েছে। বেশ। 16 কোশ্চেনে আছে তোমার বাংলা ভাষায় যে পদবীর লিঙ্গান্তর হয়, যে পদবীর লিঙ্গান্তর হয়। বাংলা ভাষায় পদবী অনেকগুলো রয়েছে। বাঙালিদের যে পদবী, এখানে 2টা পদবী দিয়েছে, দাস এবং গুপ্ত। এই 2টা পদবীর মধ্যে কোন পদবীটার লিঙ্গান্তর হয়? অর্থাৎ লিঙ্গান্তর বলতেই বোঝানো হচ্ছে লিঙ্গ পরিবর্তন। লিঙ্গ পরিবর্তন মানে হচ্ছে পুরুষ থেকে স্ত্রী, স্ত্রী থেকে পুরুষ। দুটোর মধ্যে একটা। দাস, দাস দাসী, তাই তো? দাস দাসী। বেশ, ঠিক আছে, দাস দাসী। তারপরে রয়েছে 17 নাম্বার, ঋষি শব্দের স্ত্রী অর্থে স্ত্রীলিঙ্গ, মানে ঋষির স্ত্রীকে, ঋষির স্ত্রীকে স্ত্রীলিঙ্গে ব্যবহার করতে হবে। কি হবে বলো, উত্তর দাও। কয়েকটা? ঋষ্যানি, গুড। এই একই শব্দ ঋষি শব্দের জাতি অর্থে স্ত্রীলিঙ্গ, এবার এটা স্ত্রী অর্থে হয়েছে, এটা হবে জাতি অর্থে। জাতি অর্থে কি বলবে? সংস্কৃতের দিক থেকে বেশি ব্যবহার হয়ে থাকে এগুলো, বাংলায় তেমনভাবে প্রচলিত নয়। জানার জন্য বেশি তোমাদের এই কোশ্চেনগুলো দিয়েছি। যদি বেশি টাফ হয়ে যায় তো এর বাইরে টাফ আর হবে না। ঋষি শব্দের জাতি অর্থে এখানে ঋষিকা বলা হচ্ছে। ঋষ্যানি হচ্ছে তোমার স্ত্রীলিঙ্গে, স্ত্রী অর্থে স্ত্রীলিঙ্গ, আর ঋষি শব্দের জাতি অর্থে ঋষিকা। ঠিক একইভাবে যে স্ত্রী লিঙ্গ শব্দের পুংলিঙ্গ রূপ বাংলা ভাষায় পাওয়া যায় না, যে স্ত্রীলিঙ্গ শব্দের, যে শব্দটার এখানে যে কয়েকটা শব্দ তুলে দেওয়া হয়েছে তার পুংলিঙ্গ রূপ বাংলা ভাষায় পাওয়া যায় না। বাংলা ভাষায় পাওয়া যাচ্ছে না কার? রূপসী না ধনী না সজনী, কোনোটারই পাওয়া যায় না। কোনটা উত্তর হতে পারে? ধনী।
রূপসীরও পাওয়া যায় না। হ্যাঁ, রূপসী রূপসা হবে না এরকম। সজনী স্বজন, হ্যাঁ সজনী স্বজন। আচ্ছা, হ্যাঁ করে দিয়েছি। তো দেখো এখানে একটু উত্তরটা ভুল আছে। এই দুইটা শব্দে কোনো পুংলিঙ্গ রূপ পাওয়া যায় না। হুম, এটা সজনী স্বজন হিসাবে পাওয়া যায়। বেশ, এই দুটা হবে এখানে উত্তর। স্ত্রীলিঙ্গ শব্দ থেকে পুং উৎপন্ন পুংলিঙ্গ শব্দ, স্ত্রীলিঙ্গ যে শব্দটা রয়েছে এই শব্দ থেকে উৎপন্ন পুংলিঙ্গ, অর্থাৎ যে শব্দটা আছে সেই শব্দ থেকে একটা পুংলিঙ্গ শব্দ তৈরি হয়েছে, অর্থাৎ নন্দাই, মেসো, বনাই, এই যে তিনটা শব্দ দিয়েছে তিনটা শব্দের মধ্যে থেকে শব্দগুলো তৈরি হয়েছে মানে স্ত্রীলিঙ্গ শব্দ থেকে। এটা মনে হয় শব্দ থেকে তৈরি হয়েছে ননদ, তারপরে বনাই। হুম, এই মানে স্ত্রীলিঙ্গ শব্দ থেকে উৎপন্ন পুংলিঙ্গ শব্দ, এগুলো প্রত্যেকটাই পুংলিঙ্গ শব্দ। এই পুংলিঙ্গ শব্দগুলো কোনো না কোনো স্ত্রীলিঙ্গ শব্দ থেকেই বেরিয়ে এসেছে। সহজভাবে প্রত্যেকটাই স্ত্রীলিঙ্গ থেকে এসেছে। হুম, সবগুলি ঠিক হবে, ঠিক সবগুলি উত্তর হবে। বেশ, এই গেল তোমার আহ, আমাদের আলোচনার লিঙ্গের মধ্যে আলাপচারিতা বা বিশ্লেষণ। এছাড়াও আলোচনা যতটুকু করেছি ব্যাখ্যা হিসাবে, সেখান থেকে তোমাদের কোনো প্রশ্ন আছে? বলো। ব্যুৎপত্তি আমরা জানি, উৎপত্তি কিভাবে তৈরি হয়েছে, একটা সংস্কৃত শব্দ লিঙ্গ, এর সঙ্গে অপ্রত্যয় যুক্ত হয়েছে, অপ্রত্যয় যুক্ত হয়ে শব্দটি তৈরি হয়েছে এবং যার অর্থ চিহ্ন লক্ষণ নিদর্শন, এইটুকুই। যেহেতু বাংলা ভাষা সংস্কৃত শব্দের বিবর্তন পরিবর্তনের মধ্যে দিয়ে তৈরি হয়েছে, সেখান থেকেই নেওয়া একটি শব্দ হলো লিঙ্গ, তার সঙ্গে অপ্রত্যয় যুক্ত হয়ে তৈরি হয়েছে, তাকেই বলা হচ্ছে ব্যুৎপত্তি। বেশ, এছাড়াও আর, আচ্ছা ঠিক আছে, তাহলে বচনে আলোচনা করি, তারপরে বিশ্লেষণ করা যাবে। বচনও একটি সংস্কৃত শব্দ, এটা তৎসম এবং বিশেষ্য পদ হিসেবে ব্যবহৃত হয়। এর ব্যুৎপত্তি বা উৎপত্তিগত শব্দ হলো বচ ধাতু, এইভাবে চিহ্নটা দেওয়া যায়, বচ ধাতু যোগ অন প্রত্যয়, বচ ধাতু যোগ অন প্রত্যয়। এর আক্ষরিক অর্থ কথা, বাক্য বা উক্তি, কিন্তু ব্যাকরণে বচন শব্দটি সংখ্যা হিসাবে নির্দেশ করে। ব্যাকরণে বচনকে সংখ্যা হিসেবে নির্দেশ করা হয়। সংখ্যা বলতে এখানে বোঝানো হচ্ছে আহ, তোমার কতটা রয়েছে নির্দেশক সংখ্যা, একটা না দুটা না তিনটা না তারও অধিক, সেই নির্দেশের উপর নির্ভর করে সংস্কৃতে তোমার বচন তৈরি হয়েছে। সংস্কৃতে বচন তৈরি হয়েছে তিনটা: একবচন, দ্বিবচন এবং বহুবচন। একবচন বলতে বোঝানো হয়েছে একটি সংখ্যা নির্দেশ করাকে, দ্বিবচন দুটি সংখ্যাকে নির্দেশ করাকে, এবং বহুবচনকে দুইয়ের অধিককে। তো এই হলো সংস্কৃতের তিনটি বচন, তিনভাবে সংখ্যাকে নির্দেশ করছে। কিন্তু বাংলায় আহ, একবচন এবং বহুবচন এই দুটি বচনের অস্তিত্ব আছে, দ্বিবচন বাংলা ভাষায় গৃহীত হয়নি। তো বচন বিশেষ্য সর্বনাম পদের সংখ্যাকে নির্দেশ করে, আজ্ঞে করে বিশেষ্য এবং সর্বনাম পদকে। আমরা যেমন লিঙ্গের ক্ষেত্রে পেয়েছি সর্বনাম, বিশেষ্য সর্বনাম এবং বিশেষণকে নির্দেশ করে, ঠিক তেমনি বচন নির্দেশ করছে বিশেষ্য এবং সর্বনাম পদের ক্ষেত্রে।
তো বাংলা ভাষার এই নির্দেশকগুলিকে বচন হিসেবে নির্দেশ করে। নির্দেশক বলতে বোঝানো হচ্ছে, আমরা বিভক্তি অনুসর্গ পড়তে গিয়ে কারকের আগে এগুলো পেয়েছি, টি, টা, খানা, গুলি, গুলা। এই যে নির্দেশকগুলো রয়েছে, এই নির্দেশকগুলো দিয়েই বচন নির্দেশিত হয়ে থাকে। এই এগুলোর মধ্যে দিয়ে সংখ্যাকে যেহেতু নির্দেশ করা হয়, আর সংখ্যা যেহেতু বচনকে নির্দেশ করে ব্যাকরণে, এখানে কথা বা বাক্য বা উক্তি হিসেবে ব্যবহার হয় না। তো বাংলা ভাষায় সেই হিসাবে এক বচন এবং বহু বচনের উল্লেখ আছে। এক বচন একটিকে বোঝায়, আর দুই বা ততোধিককে বোঝাচ্ছে বহুবচন। দুই বা ততোধিক সংখ্যা নির্দেশ করলে সেগুলো বহুবচন হয়। বাংলা ভাষায় এক বচন প্রকাশের জন্য কোনো প্রত্যয় নেই। খুবই গুরুত্বপূর্ণ একটি আহ, মানে লাইন বাক্য, যেখানে বাংলা ভাষায় এক বচন প্রকাশের জন্য কোনো ধরনের প্রত্যয় ব্যবহার করা হয় না। শব্দের মূল যে রূপটি রয়েছে, সেই মূল রূপটি স্বয়ং বা মূল রূপটি এক বচন রূপে ব্যবহৃত হয়। যেমন যদি আমি রাম একটা বিশেষ্য পদ ব্যবহার করে দিই, এই রাম শব্দে এখানে কোনো কিছু না লাগিয়েও বোঝা যাচ্ছে যে এটা একজন আছে, এক বচন হয়ে এক বচন। অতএব শব্দের যে মূল রূপটা রয়েছে, এই রূপটা দিয়েই এক বচনকে নির্দেশ করা হয়। সংস্কৃতে দ্বিবচনের উল্লেখ থাকলেও আধুনিক বাংলা ভাষায় দ্বিবচনের কোনো ধরনের প্রয়োগ নেই। দুই বা ততোধিক বিষয় বোঝালেই বহুবচন হয়ে থাকে। এবং বহুত্ববাচক যে শব্দগুলো আছে, সেই বহুত্ববাচক শব্দগুলো প্রয়োগের মাধ্যমে বহুবচনকে নির্দেশ করা হয়। যেমন জাম যদি ব্যবহার করি, জাম, খালি শুধু জাম ব্যবহার করি, তাহলে এখানে একই ব্যবহার হচ্ছে। কিন্তু এখানে যদি জামগুলি ব্যবহার করে দিই, জামগুলি, এই যে বহুত্ববাচক একটা শব্দ, এটা যখন নির্দেশক হিসাবে ব্যবহার হচ্ছে, তখন এটা অনেকগুলিকে বোঝাচ্ছে, দুইয়ের অধিককে বোঝাচ্ছে, তখন এটা বহুবচন হয়ে যাবে। অর্থাৎ বহুবচনে সমষ্টিবাচক শব্দ প্রয়োগ হয়ে থাকে। প্রত্যয় যোগেও বহুবচন হতে পারে, শুধু এক বচন হবে না। প্রত্যয় যোগেও বহুবচন হয়ে থাকে। এইটুকুই হলো বচন, তেমন ক্রিটিক্যাল কিছুই নেই। একটা বোঝালে এক বচন, দুইয়ের অধিক বোঝালেই বহু বচন। বাংলা ভাষায় সংস্কৃতের দ্বিবচনের কোনো ধরনের অস্তিত্ব নেই। মূল রূপ যেটি রয়েছে সেটি দিয়েই এক বচনকে নির্দেশ করে। সমষ্টিবাচক কিংবা তোমার বহুত্ববাচক শব্দগুলো দিয়েই বহু বচনকে নির্দেশ করা হয়ে থাকে। বাংলা ভাষায় একবচন প্রকাশের জন্য বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে যুক্ত হয়। কি যুক্ত হয় একবচন করার সময়? বিভক্তি। আচ্ছা, যদি আমি বিভক্তি যুক্ত করে দিই, বাংলা ভাষায় একবচন রাম দিলাম, রামের সঙ্গে আহ, এর লাগিয়ে দিলাম, রামের। এছাড়া তো আর কোনো বিভক্তি হয় না, এর লাগিয়ে দিলাম। এর লাগিয়ে দিলে সংখ্যা বেশি বোঝাবে, এক বচনকে বোঝাবে। তাহলে কি হবে? উপসর্গ। তাহলে আমরা ক্লাসটাতে কি বুঝলাম? ক্লাসে কি ছিল? এক বচনকে নির্দেশ করে, এবং বাংলা ভাষায় এক বচন প্রকাশের জন্য কোনো প্রত্যয় নেই। শব্দের মূল রূপটি স্বয়ং শব্দের মূল রূপটি স্বয়ং এক বচন রূপে ব্যবহৃত হয়। শব্দের মূল রূপটি স্বয়ং এক বচন হিসেবে ব্যবহার হয়। এখানে প্রশ্ন করেছে বাংলা ভাষায় এক বচন প্রকাশের জন্য বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে যুক্ত হয়। তো এক বচন প্রকাশ তো সে স্বয়ং নিজে নিজেই করে, তাহলে সেখানে কোনোটি নয়। গুড। ওকে। তো তারপরের প্রশ্ন, বাংলা ভাষায় এক বচন প্রকাশের জন্য বিশেষ্য বা সর্বনামের সঙ্গে যুক্ত হয়। বিশেষ্য বা সর্বনামের সঙ্গে যুক্ত হয়, একই ধরনের প্রশ্ন ঘুরে বলেছে। হুম বাংলা ভাষায় এক বচন প্রকাশের জন্য বিশেষ্য বা সর্বনাম পদের, এখানে বলেছিলাম কোনোটিই নয়। কিন্তু মাথায় মনে রাখতে হবে, হুম
আচ্ছা, আরও একটু মাথায় জিনিস মনে রাখতে হবে, বচন যখন নির্দেশ করছি তখন কাকে কেন্দ্র করে নির্দেশ করছে? নির্দেশককে। বাংলা ভাষায় নির্দেশক তোমরা জানো, টিটা, খানা, খানি, গুলি, গুলা, দের, এইসব যে বর্ণগুচ্ছগুলো রয়েছে এগুলোকে একসঙ্গে বলা হচ্ছে নির্দেশক। এই নির্দেশককে কেন্দ্র করে বচন নির্দেশিত হয়। ওকে, এখানে দেখো, এখানে নির্দেশক কোনোভাবে উল্লেখ নেই। এখানে কি উল্লেখ আছে? একটা আছে পদাশ্রিত নির্দেশক, অর্থাৎ পদাশ্রিত নির্দেশক যুক্ত হয়েও বচন নির্দেশ করে। পদাশ্রিত মানে পদে আশ্রিত, শেষের দিকে আশ্রিত যে অংশটুকু যুক্ত হয়ে থাকে সেই নির্দেশক বচন নির্দেশ করে থাকে। যেমন কলম, কলমের সঙ্গে এখানে যদি টি যুক্ত করে দিই, কলমটি, ওই এক বচনকেই নির্দেশ করছে। এই দুইটা যদি অপশনে থাকছে, আসলে কোনোটাই যুক্ত না হয়েই কেউ এক বচন তৈরি করতে পারে, কিন্তু পদাশ্রিত নির্দেশক যুক্ত হলেও কখনো কখনো এক বচন প্রকাশ করতে পারে। তবে এখানে উত্তর কোনোটিই নয়ই হবে, কিন্তু কখনো কখনো হয়ে যেতে পারে। কারণ কলমের জায়গায় যদি আমি গুলি যুক্ত করে দিই তোমার পদাশ্রিত নির্দেশক, তাহলে কিন্তু এটা বহু বচন হয়ে যাবে, অতএব এক বচন যুক্ত হচ্ছে, এক বচন আর থাকছে না। অতএব পদাশ্রিত নির্দেশক যুক্ত হয়ে এক বচন তৈরি করতে পারলেও কখনো কখনো বহু বচনও হয়ে যায়। অতএব এখানে উত্তর ঘই থাকছে। বোঝা গেছে? তাহলে কনফিউশনে এটাও উত্তর হতে পারে, কারণ আমরা জানি বচন নির্দেশককে কেন্দ্র করেই এখানে সংখ্যাকে নির্দেশ করে। অতএব পদাশ্রিত নির্দেশকও কিন্তু এক বচনের মধ্যে থাকে। তো সেই জায়গায় মাঝে মধ্যে বহুত্ববাচক নির্দেশকগুলো যুক্ত হয়ে গেলে এটা বহুবচনও হয়ে যেতে পারে। দুটার মধ্যে পারফেক্ট উত্তর কোনোটি নয়ই হবে। ওকে, ঘড়িটা খারাপ হয়ে গেছে। এই যে ঘড়িটা আছে নিম্নরেখ শব্দটিতে এক বচন নির্দেশকটা, এই যে টা নির্দেশ করলো, এটা কি? এটাকে কি বলা হচ্ছে? এক বচন নির্দেশকটা কি বলেছিলে বলো? হ্যাঁ, একদম উত্তর, উত্তর এখানে বলেই দিয়েছে, নির্দেশক। এগুলোকে আমরা নির্দেশক শব্দই বলি। বিশেষ্য বা সর্বনামের বহুবচন নির্দেশ করে। বিশেষ্য বা সর্বনামের বহুবচন নির্দেশ করে। দেখো এখানে খুব সুন্দরভাবে বলে দিয়েছে, বহুবচন নির্দেশ করে। বহুবচন নির্দেশ করে, আমরা জানি বহুবচন নির্দেশ করলে এটা তোমার বহু হয়ে যাবে, তোমার বহুবচন হয়ে যাবে। তাহলে বহুবচন নির্দেশ করছে বিভক্তি দিয়ে, অনুসর্গ উপসর্গ দিয়ে, অনুসর্গ দিয়ে, কোনোটিই নয়। আচ্ছা, যদি আমরা বিশেষ্য বা সর্বনামের বহুবচন নির্দেশ করব, বহুবচনকে যখন নির্দেশ করব, এই যে কলম লিখলাম, কলমের সঙ্গে বহুবচনাত্মক শব্দগুচ্ছ দিলাম, নির্দেশকগুলি হলো নির্দেশক, তাহলে কলমগুলি হলো, এই কলমগুলি যে নির্দেশ করছে বহুবচনকে, এটা কি বিভক্তি? বিভক্তি তো আমরা জানি এ, তে, কে, রে, শূন্য, হ্যাঁ, র, এর, এইসব। এটা তো নয়। উপসর্গ, উপসর্গ তো আমরা জানি এটার হ্যাঁ, আচ্ছা বোঝার চেষ্টা করো একটু। আমি যখন কলম লিখলাম, আরে অ্যাডমিট হও না। আচ্ছা আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো বহুবচন নির্দেশ করে, তো বহুবচন এটা বিশেষ্য, বিশেষ্যটার সঙ্গে আমি বহুবচন গুচ্ছ একটা শব্দ লাগিয়ে দিলাম, কলমগুলি। এইটা দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এটা একটা বহুবচনাত্মক শব্দ। এই বহুবচনাত্মক শব্দটি গুলিটা কি তোমার বিভক্তি? নয়, কারণ আমরা বিভক্তি জানি র, এ, রে, তে, কে, রে, শূন্য, হ্যাঁ, অতএব এটা নয়, তোমার বিভক্তি নয়। উপসর্গ, উপসর্গ জানি এমন একটি শব্দ, শব্দটার আগে বসে এই শব্দটার অর্থ পরিবর্তন করে দেয়। অতএব এই যে গুলি আগে আমরা বসাইনি, অতএব উপসর্গও নয়, বিভক্তিও নয়। অনুসর্গ, অনুসর্গ হলো এই শব্দটার পরে বসবে, অর্থাৎ শব্দের পরে আলাদাভাবে বসবে, এই গুলির মতো একসঙ্গে বসবে না, শব্দের শেষে
আলাদাভাবে বসবে, আলাদাভাবে বসে এটা বাক্যে অর্থ প্রকাশে সাহায্য করবে। তাহলে আমরা দেখলাম অনুসর্গও নয়। এটা কি তাহলে? এটা হলো নির্দেশক। ঠিক, এটা কোনোটি ইয়ে নয়, কোনোটি ঠিক নয়, উত্তর হবে। বুঝেছো আমি যেভাবে বোঝালাম শব্দটাকে? এভাবে হলে কারেক্ট অ্যান্সার এসে যাবে আশা করি। 9 নম্বর গেল। 10 নম্বর। 10 নম্বরে বহুবচন নির্দেশক শব্দদ্বৈত। শব্দদ্বৈত মানে একসঙ্গে দুইটা শব্দ বলছে, এই দুইটা শব্দের মধ্যে বহুবচন নির্দেশ করছে, বহুবচনকে নির্দেশ করা হবে। বলো, কেউ কিছু বলতে চাইছিলে? আচ্ছা, 9টা বলিনি। ও আচ্ছা আচ্ছা, 8টা, 8 আলোচনা হয়েছে না? আচ্ছা, 9। বেশ, বিশেষ্য বা সর্বনামের বহুবচন নির্দেশ করে। একইভাবে আছে প্রশ্ন, বিশেষ্য বা সর্বনাম পদের সর্বনামের বহুবচন নির্দেশ করে, বহুবচন নির্দেশ করে, বহুবচন নির্দেশ করে কে? এখানেই তো আমরা দেখলাম অলরেডি, বহুবচন নির্দেশ করতে গেলে সমষ্টিবাচক শব্দ যুগে, সমষ্টিবাচক শব্দ মানে এমন একটা শব্দ যা সমষ্টি থাকবে। যেমন সমষ্টিবাচক শব্দ আমরা যদি বলি শোভা, অনেকজন একসঙ্গে থাকে, সভা সমিতি। তারপর আরও বলতে পারি, আর কি বলতে পারি, আহ, একসঙ্গে জনগণ, অনেকগুলো, অনেকগুলো শব্দ থাকছে। সেভাবে তো হয় না। বহুবাচন, বহু বহু বহুত্ববাচক বিভক্তি, বিভক্তি তো নয়ই, বিভক্তি একটু আগেই বুঝলাম। এইখানে শেষে থাকা দরকার নির্দেশক, নির্দেশক না হলে বহুবচনকে নির্দেশ করবেই না। তো এখানে নির্দেশক নাই, প্রত্যয় যুগে তো হবেই না। ওকে, এটাও কোনোটি, সরি, ভুল হয়েছে আমার এটা ব্যাখ্যা করাটা। দাঁড়াও, আচ্ছা, এখানে বহু বচনাত্মক নির্দেশ করছে বহুত্ববাচক শব্দ বিভক্তি দিয়ে। বহুবাচক বাচক বলতে কলম, গুলি, যেমন কলম, যদি দের বলি, এটাকে না বলে অন্য কোনো শব্দ, রামের, রামেদের, রামেরা, রামেরা যদি বলি, বা রামেদের বলি, তাহলে এখানে তোমার যে বিভক্তিটা যুক্ত করছি, এই বিভক্তিটা দিয়েও সমষ্টিবাচক বোঝাচ্ছে, বা বহু, বহুকে বোঝাচ্ছে, অনেককে বোঝাচ্ছে। এটাও যেমন রাইট হবে, তেমনি আহ, এই যে শব্দটা রয়েছে, এই শব্দটা যদি অনেকজনকে বুঝিয়ে দেয় একসঙ্গে, যেমন একটু আগে বললাম শোভা, এই শোভা দিয়ে দেখা যাচ্ছে সেখানে অনেকজন বসে আছে। জনগণ শব্দটা যদি বলি, জনগণ সাধারণত একজনকেই সেভাবে না বুঝিয়ে জনগণ একসঙ্গে অনেককে বোঝানো হয়ে থাকে। জনগণ কি সমষ্টিবাচক শব্দ? আচ্ছা, কেউ বলো তো, সমষ্টিবাচক শব্দ একটা যেখানে অনেকজন উপস্থিত থাকে। জনগণ তো একটু কনফিউশন লাগছে। বলো তো সমষ্টিবাচক শব্দ একটা। কেউ বলো। হ্যালো, শোনা যায় কি? ও শিট, কেটে গেছে। শিট।